নেক্সট হচ্ছে আমাদের বাদ পড়া ভোটারদের তালিকা। আমরা যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করেছি, আপনারা জানেন বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে আমাদের 44 লক্ষ, আজ পর্যন্ত 44,66,602 জন বাদ পড়া ভোটার আমরা পেয়েছি যারা নিবন্ধন করেছেন নতুনভাবে। আর তালিকার মধ্যে মৃত ভোটার পেয়েছি আমরা, বাদ পড়েছে 21,32,590 জন। এই অনুযায়ী এই 44,66,000-এর একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই, কোয়াইট পসিবলি বাই নেক্সট উইক, এটা পাবলিশ হবে। হওয়ার পরে এটার উপরে যদি কোনো ওজোর আপত্তি থাকে সেটা নিষ্পত্তি করে আমাদের জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে এনারা ঢুকে যাবেন। আর আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই যে ক্রমাগতভাবে আমরা দেখছিলাম যে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা কমে যাচ্ছে, এবং এই বছরের শুরুতেও যেটা ছিল প্রায় 29 লক্ষ প্লাস 30 লক্ষের কাছাকাছি। আমরা এই প্রক্রিয়া অনুসরণ করার পরে বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধকরণের ফলে প্লাস মৃত ভোটার সংখ্যায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ মানুষ বাদ দেওয়ার ফলে এই সংখ্যাটা কমে এখন অ্যারাউন্ড 18 লক্ষতে দাঁড়িয়েছে, অর্থাৎ গ্যাপটা ন্যারো হয়ে আসছে। নেক্সট আলোচনার বিষয় ছিল আমাদের ইভিএম সংক্রান্ত। আপনারা জানেন যে রাজনৈতিক ঐক্যমত এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএম এর পক্ষে কোনো মত এই মুহূর্তে নাই। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না, অর্থাৎ এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। ধর্ম পরিবর্তন করলে পারে অনেকে অনেক ঝামেলার মধ্যে পড়তেন, অনেকগুলো প্রক্রিয়া ছিল। তো এখানে আমরা যেটা করেছি মূলত এফিস যেটা ছিল, ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে একজন ব্যক্তির, তা দ্বারাই তো একজনের আইডেন্টিফিকেশন মোটামুটি পাওয়া যায়। একটা হচ্ছে লিগ্যাল সাইড আর একটা হচ্ছে তার আইডেন্টিটি সাইড, এটাকে একটু সহজীকরণ করা হয়েছে। নেক্সট আছে ডিলিমিটেশন। ডিলিমিটেশনটা আমাদের ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে, আজকে উপস্থাপনও করা হয়েছে। তবে এখানে ওই সংস্কার কমিশনের সুপারিশ এবং অপরাপর সুপারিশের আলোকেও আমরা দেখেছি যে আরেকটু বোধহয় টেকনিক্যাল কমিটি দ্বারা এটাকে স্ক্রুটিনি করার সুযোগ আছে। কারণটা বলি, সংস্কার কমিশনের প্রতিবেদনের মধ্যে ছিল যে বড় জেলাগুলোতে 10%-এর ভেরিয়েশনের রাখা, প্লাস মাইনাস 10% মিনের থেকে, কিন্তু বাস্তবতাতে দেখা যাচ্ছে যেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না। কেস ইন পয়েন্ট আপনাদেরকে বলি, যশোরে একটা কনস্টিটিউয়েন্সি আছে প্রায় 6 লাখ ভোটার, আর একটা কনস্টিটিউয়েন্সিতে আছে 3 লাখের চেয়ে কম ভোটার, কিন্তু দেখা যাচ্ছে 6 লাখের কনস্টিটিউয়েন্সি অনেক উপরে আর 3 লাখের কনস্টিটিউয়েন্সি একদম নিচে। মানে 3 লাখটাকে অ্যাডজাস্ট করতে হলে সবগুলোকে ভেঙে ভেঙে সাজাতে হবে। এটার একটা রেমিফিকেশন আছে, যে ওরিয়েন্টেশনের রেমিফিকেশন আছে, আর একটা রেমিফিকেশন হচ্ছে যে এইসব জায়গা থেকে কোনো পরিবর্তনের জন্য কোনো আবেদন হয়নি। 221টা কনস্টিটিউয়েন্সির ব্যাপারে কোনো ধরনের আবেদন হয়নি। তদুপরি এই যেখানে যেখানে অনেক বেশি ভেরিয়েশন আছে এটাতে আরেকটু কিছু করা যায় কিনা সেটার জন্য আমরা দেখতে বলেছি। আর আপনারা হয়তো ধারণা পেতে চাইবেন যে কি হতে যাচ্ছে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ জেনেই যাবেন, পুরো প্রকাশ হয়ে যাবে। একটা ছিল যে ঢাকা শহরে যে আপনার আসন সংখ্যাগুলো বেড়েছিল সেগুলো কমবে কিনা, খুব বেশি কমবে না, খুব বেশি কমবে না। তার বাস্তবতা হচ্ছে ঢাকা শহরে জনসংখ্যা বেড়েছে ব্যাপক হারে এবং ভোটার সংখ্যাও বেড়েছে ব্যাপক হারে এই লাস্ট 17 বছরে। আমাদের ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে ভোটারের এই মুহূর্তে 4,18,000 থেকে 4,22,000। আমি বারবার ভোটার সংখ্যা বলছি, একটা কারণ আছে, কারণ 2022-এর সেন্সাস আমরা যেটা নিয়ে কাজ করতে গিয়েছি, কাজ করে দেখেছি যে এই সেন্সাসটা খুব রিলাই করা যাচ্ছে না কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু জায়গায় এখানে কিছু বাস্তবতার মুখোমুখি হচ্ছে আমরা। যেমন ন্যাশনালি 2022-এর সেন্সাসের সাথে যদি বর্তমান ভোটার সংখ্যার আমরা কম্পেয়ার করি তাহলে 100 জনে গড়ে 73 থেকে 74 জন ভোটার হয়, কিন্তু ঢাকা শহরে দেখা যাচ্ছে 100 জনে মাত্র 55 জন ভোটার, গাজীপুর শহরে দেখা যাচ্ছে 100 জনে মাত্র 51 জন ভোটার। অর্থাৎ আমরা যদি জনসংখ্যা ধরে যদি ডিস্ট্রিবিউট করি তাহলে এইসব জায়গাতে আরও কেটে নিয়ে আসতে হবে বাইরে এবং আসন দিতে হবে এখানে। বাট বাস্তবতা হচ্ছে এইখানে যাদেরকে আমরা জনসংখ্যা দেখছি তারা ফ্লোটিং জনসংখ্যা,
তারা এই জেলার লোক নন। এমত অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডাটাটা আমাদের কাছে সবচেয়ে বেশি রিলায়েবল সেটা হচ্ছে ভোটার তালিকা, 98-99% অ্যাকুরেট একটা তালিকা, এবং এটাও জনসংখ্যারই একটা বাই প্রোডাক্ট। সুতরাং এটাকে আমরা প্রায়োরিটি দিয়ে জনসংখ্যাটাকেও বিবেচনায় নিয়ে আমরা করার চেষ্টা করছি। তো যেটা বলছিলাম যে ঢাকা শহরে আপনার বর্তমানে আসন প্রতি অ্যাভারেজ হচ্ছে 4,22,000 বর্তমানে, আর ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 4,18,000 থেকে 20,000। যদিও বা সংস্কার কমিশনের একটা প্রস্তাব আছে যে মেট্রোপলিটন এলাকাগুলোতে এই ভেরিয়েশনটা একটু বেশি হতে পারে, আপ টু 25% ওনারা এক জায়গাতে সাজেস্ট করেছেন। তো আমরা এই টেকনিক্যালিটিগুলোটা আরেকবার দেখার জন্য আমরা টেকনিক্যাল কমিটির কাছে রেফার করেছি। আশা করি আগামী সপ্তাহ নাগাদ আমরা পেয়ে যাব। দলীয় নিবন্ধনের আমরা হালনাগাদ তথ্য আজকে নিয়েছি। প্রাথমিক যাচাইয়ের কাজ আজকে সম্পন্ন হয়েছে এবং যাচাইয়ের পরে যে সকল দলের আপনার তালিকা পূর্ণাঙ্গ আছে বা তারা ফরম্যাট অনুযায়ী সকল সম্পন্ন করেছেন সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। আর যারা সম্পন্ন করেননি তাদেরকে 15 দিনের সময় দিয়ে আবারও চিঠি দেওয়া হবে। জি, এটা আমরা বলতে পারবো না, কারণ আজকে এটা ডেস্ক পর্যায়ে হয়েছে। আজকে তো সারাদিন আমরা এখানে ছিলাম, কাল পরশুতে আপনারা জানতে পারবেন। আর লাস্ট যে বিষয়টা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের লয়ার্স প্যানেল, যেটা নিয়ে আমরা কাজ করছিলাম, বাট আজকে আনুষ্ঠানিকভাবে এটা করা হয়েছে, রিভাইজ করার জন্য বলা হয়েছে যে নির্বাচন কমিশনের যারা লয়ার থাকেন এই লয়ারদের প্যানেলটাকে রিভাইজ করে হালনাগাদ করা এবং আরেকটু শক্তিশালী করার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তো এই ছিল আজকের আলোচনা। একটা হচ্ছে স্যার, ভোটার তালিকা যেটা বলছেন যে দ্রুত প্রকাশ করবেন, ভোটার তালিকা আইন সংশোধন পেয়েছেন কিনা বা এই বিষয়ে আচ্ছা, কোনো ওকে, আমি বলি ভোটার তালিকা আইনের যে সংশোধনী যেটা আমরা চেয়েছি সেই সংশোধনীটা হচ্ছে যোগ্যতার তারিখের সংশোধনী। বর্তমান ভোটার তালিকায় যোগ্যতার তারিখ হচ্ছে 1 জানুয়ারি, প্রতি বছরের 1 জানুয়ারি। এটা আলাদা বিষয়। এটা হচ্ছে 2025 সালে যারা ভোটার হচ্ছেন তাদের জন্য প্রযোজ্য। এই সংশোধনীটাতে আমরা চেয়েছি যে 1 জানুয়ারি অথবা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত যে কোনো একটি দিন, যাতে করে ভাঙা মাসের বা বছরের ভাঙা অংশের ভোটাররাও যেন ভোট দিতে পারেন। এটা একটি আলাদা বিষয়। আর আমরা যে 44,66,000 ভোটারের কথা বলছি, এরা কিন্তু গত জানুয়ারির 1 তারিখে ভোটার ছিলেন, ওনারা ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, ওনারা নিবন্ধিত হন নাই। সুতরাং তাদেরকে তালিকাভুক্তি করার জন্য কোনোই আইনি বাধা নাই, বরং আইন আমাদেরকে ডিমান্ড করে যে তারা যেন তালিকায় ঢোকেন। স্যার এখানে স্যার আপনাদের তো আইন যেটা বলেছে যে 1 জানুয়ারি এবং 2 মার্চ, সেই এটা ছাড়া এই সময়ের বাইরে কি যে কোনো সময় আইনে আপনারা দেখবেন, আইনের 10, 11 এবং 15 আপনারা দেখবেন ধারাগুলো, নির্বাচন কমিশনের প্রেরোগেটিভ আছে, যে কোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করা যায়। শুধুমাত্র ওখানে করা যাবে না, আইনেই বলা আছে তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনকালীন সময়কাল, এই সময়টুকুতে শুধু করা যায় না, এছাড়া যে কোনো সময় নির্বাচন কমিশন করতে পারে। আমরা প্রাথমিকভাবে আমরা এস্টিমেট করছি অ্যারাউন্ড 48 কোটি টাকা লাগতে পারে প্রাথমিক। হ্যাঁ, এই যে আগের পোস্টালে তো একটা ভোটও আসতো না, তার কারণ সময়টা তো এখানেই খেয়ে ফেলতাম আমরা। আমরা এখানে আমাদের পোস্টাল ব্যালটেও কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের কারণেই তো আরেকটা বাস্তবতা উঠে আসলো। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে যেটা বললাম যে গ্লোবাল ওয়েস্টেজ রেট আর আমাদের সম্ভাব্য ওয়েস্টেজ রেট, যে ব্যালট পাঠালাম কিন্তু সেই ব্যালট ভোট হয়ে ফেরত আসলো না, আর কিছু ফেরত আসলো সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে, তার মানে এটা আর কাউন্ট হলো না। সো এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে কস্ট ইনভলভড। একটা পোস্টাল ব্যালট ডাক বিভাগের মাধ্যমে যদি আমরা করতে চাই, আমরা ডিজি ডাকের সাথেও আমি পার্সোনালি মিটিং করেছি এখানে, আমাকে রাফ যেটা ধারণা দেওয়া হয়েছে অন অ্যান অ্যাভারেজ 700 টাকা লাগবে একটা ভোট কাজ করতে, আর সরকারিভাবে সেটাই। আর যদি কোনো কুরিয়ার সার্ভিস নিতে চাই, ধরেন DHL বা ফেডেক্স, তাহলে একটা ভোট কাজ করতে লাগবে 5,000 টাকা। সো এটা সাস্টেনেবল না আমাদের জন্য। তো আমরা ধরেই নিচ্ছি যে আমাদের পোস্টালের মাধ্যমে যেতে হবে। তো পোস্টালে আমরা জিজ্ঞেস করেছি যে এই যে 12, 13 বা 14 দিন যে সময়টা পাবো, এর মধ্যে ভোট আনা সম্ভব কি সম্ভব না। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন একটা বড় অংশ আনা সম্ভব, এবং সেটাই আমরা চেষ্টা করছি। যে কারণে আপনারা দেখবেন যে
সংস্কার কমিশন কিন্তু প্রস্তাব দিয়েছিল যে 2 সপ্তাহের প্রচারণা, যেটা যৌক্তিক, কিন্তু আমরা এই প্রবাসী ভোটটাকে ধারণ করার জন্য আমরা প্রচারণার সময়টা 3 সপ্তাহে রেখেছি, যাতে করে প্রতীক বরাদ্দর পরে আপনার ব্যালট পেপার প্রিন্ট করেও যেন পর্যাপ্ত সময় থাকে এই ইয়েটা নিয়ে আসার। আর যদি টেকনিক্যাল কমিটিতে দ্বিতীয় প্রস্তাবটা নিয়ে আমরা আলোচনা করে যদি কোনো হেডওয়ে করতে পারি যে শুধু প্রতীক ছাপিয়ে যদি আমরা ভোটারের কাছে পাঠিয়ে দিই, তাহলে তো 2 মাস আগে পাঠাইতে পারবো, কোনো সমস্যা নাই, তো তফসিল ঘোষণা করলেই পাঠিয়ে দিতে পারবো। আর এখন আমরা যেটা ডেভেলপ করছি সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম। এই রেজিস্ট্রেশন কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন, একজনকে তো ভোটার হতে হবে অ্যাজ পার দ্য আইন টু ভোট, সেটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন। আর একটা হচ্ছে ওসিভি রেজিস্ট্রেশন, বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন, যেটা আগে আবেদন করে নিতে হতো, এটা অনলাইনে বসে করতে পারবেন। এই হচ্ছে পার্থক্য। আর দ্বিতীয়ত আরেকটা পার্থক্য হচ্ছে এই ব্যালটটা যাচ্ছে না রিটার্নিং অফিসারের কাছে, এখান থেকেই ব্যালটটা ডিসপ্যাচ হয়ে যাচ্ছে টুয়ার্ডস ভোটার ভোট দেওয়ার পরে সরাসরি এটা রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে। ডিলিমিটেশন নিয়ে আলোচনা হয়েছে স্যার, কতটি আসনের এই আপনার খসড়াতে কতগুলো আসনের চেঞ্জ আসছে এবং ঢাকা থেকে কতটা? আমি এই সংখ্যাটা এখন এক্স্যাক্টলি বলতে পারবো না, শুধু আপনাদেরকে বলতে পারি পরিবর্তন খুবই কম হবে। সেটি কত সম্ভাব্য কত? এখন আমি বলতে পারছি না, এটা একটু টেকনিক্যাল, আর একটু রিভিউর ব্যাপার আছে। আমি তো বললাম যে আপনারা ধারণা করতে পারেন, আমি এই জন্য ফ্যাক্টস গুলো দিলাম আপনাদেরকে। স্যার, দল নিবন্ধনের বিষয়ে বলেছেন যে মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য যাচ্ছে, মানে মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য কতগুলো যাচ্ছে, কতগুলো দলের? এটা এই যে কালকে জানতে পারবেন, আজকে তো সারাদিন আমরা এখানে ছিলাম, আজকে ফাইনাল হয়েছে এটা। আচ্ছা, আমি ওনারটা শুনে নিই। স্যার, মানে আপনাদের তো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, প্রবাসী ভোটারটা নিশ্চিত করছেন যে সরকার যে বাজেট দিয়েছে নির্বাচনের জন্য আপনাদের, সেই বাজেট কি আপনাদের জন্য পর্যাপ্ত হচ্ছে না? বাজেটে আপনারা আরো বাড়তি কিছু চাইবেন? এগুলো টেকনিক্যাল অ্যানালিসিস আমরা এখনো পর্যন্ত ওইভাবে করি নাই, তবে বাজেটের তো একটা ইয়ার ডিস্ট্রিক্ট ধরেই বাজেট ডিমান্ড করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বাজেট দিয়ে আমরা যেটা চেয়েছি সেটা দিয়ে আমরা ইনশাল্লাহ করতে পারবো। আরেকটি প্রশ্ন হচ্ছে, মঙ্গলবার আপনারা মানে সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন, সেই বৈঠকের ব্যাপারটা আমরা বিশদভাবে আলোচনা করেছি, অনেকগুলো বিষয় ছিল। আমাদের কাছে মনে হচ্ছিল যে ওনাদের ওখানে কি কি আলোচনা হচ্ছে এবং এটার জন্য নির্বাচন কমিশনের জন্য কোনো উপাত্ত আছে কিনা, প্লাস আমরাও কোনো কিছু ফিড করতে পারি কিনা, যে কারণে কমিশনের পক্ষ থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আমি এবং আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় আমরা গিয়েছিলাম। আমরা ঐকমত্য কমিশনের সকল সম্মানিত ভাইস চেয়ার থেকে শুরু করে সবার সাথে আমরা মিট করেছি। আমাদের দীর্ঘ 2 ঘন্টা আলোচনা হয়েছে সবকিছু বিষয়ে খোলামেলা, এবং আমার মনে হয় যে আমরা উই আর অন দ্য সেম পেজ। অ্যাটলিস্ট যেসব কমিউনিকেশনগুলো আমাদের নিয়মিতভাবে হওয়া দরকার সেগুলো কিছুটা আমরা ওই সময় করতে পেরেছি। আর ভবিষ্যতে কিভাবে কমিউনিকেশনগুলো হবে, বিকজ এখানে তো অনেকগুলো আপনার প্যারালাল কাজ হচ্ছে। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, তার সাথে ধরেন আরপিওর সংশোধনী রিলেটেড, আমি এখানে আরপিওর ড্রাফট করছি। সো এই বিষয়গুলো যাতে এখানে সংযুক্ত করা দরকার। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আপনারা তো আগে থেকেই কাজ করছেন, সংস্কার কমিশনও কিন্তু সীমানা পুনর্নির্ধারণ নিয়ে না, ওনারা কোনো কাজ করেন না, ওনারা প্রস্তাবনা করেছেন কতগুলো পদ্ধতি, ওনারা গ্লোবাল কিছু পদ্ধতি নিয়ে এবং কিছু প্রস্তাবনা করেছেন। আমি বলি, আমি একটু বলে নিই। ওনারা স্পেসিফিক যে প্রস্তাবনাগুলো করেছেন, ওনারা বলেছেন যে এইবারে একটা কমিটির মাধ্যমে, বিশেষায়িত কমিটির মাধ্যমে ভবিষ্যতে এটা একটা কমিশনে নেওয়ার ব্যাপারে, যেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আর যে স্পেসিফিক রেফারেন্স যেগুলো দিয়েছেন ওনারা, যেমন ওনারা বলেছেন যে ছোট জেলাগুলোর জন্য যেন একটা অ্যাভারেজ করা হয়, বড় জেলাগুলোর জন্য যেন একটা অ্যাভারেজ করা হয়, আপনার মেট্রোপলিটন এলাকায় আপ টু 25% প্লাস মাইনাস ভেরিয়েশন, জেলাগুলোতে 10% ভেরিয়েশন। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জন্য সবখানে এগুলো মিট করা যাবে না, এবং সম্ভবত এই আউটলায়ারের সংখ্যাটাও খুব কম হবে না। যেমন উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, চুয়াডাঙ্গা জেলায়, চুয়াডাঙ্গাও 2 আসনের জেলা, তার পাশেই মেহেরপুরও 2 আসনের জেলা। চুয়াডাঙ্গায় আপনার আসন প্রতি ভোটার সংখ্যা হচ্ছে 4.5 লাখের উপরে, মেহেরপুরে আপনার 3 লাখের কাছাকাছি। সো এটা আসলে এইভাবে এগুলো করা যাবে না। তবে আমরা চেষ্টা করছি যতটুক সম্ভব রিপ্রেজেন্টেশনাল যেন হয় সেটা করা। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে দীর্ঘদিনের হিস্টোরিক্যাল যে ওরিয়েন্টেশন সেটাও যেন খুব বেশি ডিস্টার্ব না হয়। আমি আজকের আলোচনার মধ্যে থাকতে, আপনি কথা বলবেন, বললাম তো, আপনারা কিন্তু ডাইলিউট করে ফেলছেন ব্যাপারটাকে। আমরা বাদ দেই নাই,
এনসিপি বলছে আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে আর মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা গতকালকে নির্দেশনা দিয়েছেন আচ্ছা, আমি তরুণদের আলাদা ভোট কেন্দ্র করার জন্য আপনারা এটা ভাবছেন কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে শেষ করি, একজন করে শেষ করি। আমি চাচ্ছিলাম যে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাক, এগুলো ছাপিয়ে যেন অন্য কিছু না আসে। আপনি যেহেতু প্রসঙ্গটা উঠালেন, আমি বলি, শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। 17ই জুনে আপনার নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে, যেটা তারা আইনগতভাবে করতে পারে, আরপিওতে দেওয়া আছে। আর 22শে জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি। সুতরাং দুটো দল এখানে ইয়ে করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। এই হচ্ছে ফাইনাল কথা। আপনি কি বলছিলেন? আমি বলছিলাম যে সরকার থেকে বলা হচ্ছে যে আপনারা তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র স্থাপন করবেন, এরকম করে নির্দেশনা পাই। এতে আপনারা বিব্রত কিনা? ভোট কেন্দ্র স্থাপনের এখতিয়ার তো স্যার আপনাদের, সরকার থেকে কি বিব্রত কেন? না, আমার এখানে তো এরকম কোনো পাইনি আমরা। আচ্ছা আচ্ছা, এখানে তো বিব্রত হওয়ার কোনো সুযোগই নাই। এখানে বিব্রত প্রশ্নের টাইপে আসবে কেন? আপনার ভোট কেন্দ্র ম্যানেজমেন্টটা হচ্ছে সহজীকরণের বিষয়। যেমন আমাদের নারীদের জন্য আলাদা ভোট থাকে, আমাদের সিনিয়র সিটিজেন, আপনার সন্তান সম্ভবা মা, অসুস্থ বা তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, এগুলো তো দেওয়াই হয়। পাশাপাশি যদি আমরা একটা ইয়াং জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার জন্য ভোটের প্রতি, যারা ভোটের বিমুখ হয়ে গেছেন, এ ধরনের যদি কোনো প্রস্তাব থাকে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নিবে। জি, না, তালিকা করার কোনোই প্রয়োজন নেই। যদি লাগে করবো, যদি সেটা দেখা যাবে, আগে আমরা দেখি। আপনারাও যেটা পত্রিকায় দেখেছেন, আমরাও দেখেছি। আসলে আলোচনাটা কি হয়েছে আমরা শুনে নেই। তবে বি অ্যাসিওর্ড যে এটা কেন্দ্র ব্যবস্থাপনার সাথে রিলেটেড এবং চূড়ান্ত সিদ্ধান্ত আমরাই নিব। ডিলিমিটেশনের বিষয়ে সরকার বা ঐক্যমত কমিশন থেকে কোনো চিঠি পেয়েছেন কিনা? নো, আমরা আলোচনা করেছি, বললাম তো, আমরা ডিটেলস আলোচনা করেছি। আমার মনে হয় এখানে শেষ করি। আমি তো আপনাদেরকে বললাম, আমার মনে হয় ডিটেল ভাবে যে ভোটার সংখ্যার উপর ভিত্তি করে আমাদের পক্ষে এটা একটা রেফারেন্স। এখানে অনেকগুলো রেফারেন্স আছে, আইনেই বলা আছে। আপনার ভৌগোলিক অবস্থা এবং অবস্থান, প্রশাসনিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা, পাশাপাশি নির্বাচন কমিশনের আবার এখতিয়ার আছে। নির্বাচন কমিশনের বিবেচনায় অন্য যে কোনো ধরনের ক্রাইটেরিয়া যেটাকে যৌক্তিক মনে হয় সেটাকে অ্যাড করে তারপর করতে হবে। সো ভোটার সংখ্যা ইজ ওয়ান রেফারেন্স, নট দি আলটিমেট রেফারেন্স। আর বাংলাদেশের বাস্তবতা তো একটু ডিফারেন্ট। জি, থ্যাংক ইউ সবাইকে। এনসিপি যেটা বলেছে যে শাপলা যদি প্রতীক না হতে পারে তাহলে ধানের শিশু প্রতীক। এগুলো আইনি টেকনিক্যাল বিষয়, আমি এগুলো নিয়ে কথা বল। আমরা শাপলাকে যে হতে পারবে না দেখে আমরা বাদ দিয়েছি তা না, আমরা শাপলাকে ইনক্লুড করি নাই। আপনারা পুরা লিস্টটা নিয়ে নেন, অনেক কিছু আছে। আপনারা একটা কপি নিয়ে নিন, নিয়ে আপনারা দেখে নিন। দিতে পারবেন, এডিট করতে হবে। জি, হলফনামায় অনেক কিছু আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো রবিবারের দিন একটা কপি আপনারা সেক্রেটারি থেকে ওনারা কারেকশন করার পরে আপনাদেরকে দিলে পারেন। না, ওটা কিছু কারেকশন আছে এডিটিং। এখানে দ্বৈত নাগরিককে ঘোষণা দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। আপনার ফৌজদারি মামলার ব্যাপারে আমরা যেমনটা বলেছি, তার সারা জীবনে ফৌজদারি মামলার হিস্ট্রি দিতে হবে। নিকট আত্মীয় বলতে আরপিওতে যে দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে, সেই নিকট আত্মীয়তে ডিপেন্ডেন্ট, ভাই বোন ইত্যাদি সবার অ্যাসেট স্টেটমেন্ট জমা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। সো আপনারা হলফনামাটা একটু ভালোভাবে দেখবেন, এটা কোয়াইট ডিটেল এবং এটা পুরোটাই আমরা মোটামুটি সংস্কার কমিশনের যে প্রস্তাবনা ছিল সেটাকে ধারণ করে তৈরি করেছি। ওটা তো আরপিওতেই আছে। ওটা আমরা একটা সংশোধনী প্রস্তাব করেছি, আমরা ওটা আগেই প্রস্তাব করেছি। আমরা বর্তমানে যে নাই তা না, কিন্তু বর্তমানে ব্যাপারটা অস্পষ্ট। যে একটা ঘোষণা দিল, আপনার হলফনামায় যা কিছু লেখা আছে বা আছে এর মধ্যে মিথ্যা তথ্য দিল, তাহলে এখানে তিনটা স্টেজ আছে। একটা হচ্ছে হলফনামা জমা দিয়ে নির্বাচনের আগ পর্যন্ত একটা সময়, আর একটা হচ্ছে যে অফিসের জন্য উনি হলফনামাটা জমা দিলেন, নির্বাচন করলেন, অফিস সময়কাল একটা সময়, এই অফিসটা পার হয়ে যাওয়ার পরের একটা সময়। আনফরচুনেটলি দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষে এই প্রথম স্টেজে
আপনার অ্যাকশন নেওয়ার সুযোগ আছে। দ্বিতীয় এবং তৃতীয় স্টেজে নাই। তৃতীয় স্টেজে হয়তো কখনোই আমরা চাইও না, ওটা ক্রিমিনাল অফেন্স হিসেবে পরে হয়তো ট্রিট হবে। কিন্তু যে অফিসটা আপনি একটা স্টেটমেন্ট দিয়ে দখল করলেন, আপনার স্টেটমেন্টের মধ্যে যদি ভুল থাকে, হলফনামায় যদি ভুল থাকে, নির্বাচন কমিশন যেন এই সক্ষমতা থাকে টু রিকল এবং ইনকোয়ার করে যেন জবাবদিহিতার আওতায় আনতে পারে, এই মর্মে আমরা একটা সংশোধনী প্রস্তাব করি। প্রার্থিতা বাতিল তো আগের দিনই বলেছি, এটা করা হয়েছে। প্রধানমন্ত্রী যেটা বলছেন, একটা কেন্দ্রে যে আপনারা বন্ধ করার একটা ক্ষমতা রাখেন কোনো কারচুপি হলে, জি। এটা আবার কিভাবে দেওয়া যায়? আচ্ছা, কেন্দ্র বাতিলের সক্ষমতা আমাদের ছিল। আমাদের যেটা ছিল না সেটা হচ্ছে পুরা নির্বাচনী আসনের বন্ধ করার, যেটা একসময় সরিয়ে নেওয়া হয়েছিল। এটাও আমরা ফেরত পাওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি এবং আশা করি আমরা এটা ফেরত পাবো।